ধারা 121-এ বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা উদ্যোগ বা সহায়তা করা। বাংলাদেশের বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করলে কিংবা যুদ্ধ ঘোষণার উদ্যোগ নিলে কিংবা ঘোষণার সহায়তা করলে তবে সে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। এই ধারাটি খুবই সহজ। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অথবা যুদ্ধ ঘোষণা করে অথবা যুদ্ধ ঘোষণা করার উদ্যোগ নেয় বা অন্য কেউ ঘোষণা করতে চায়, সেক্ষেত্রে যদি সহায়তা করে তাহলে অবশ্যই সেটি একটি মেজর ক্রাইম, অনেক বড় একটি অপরাধ এবং এই অপরাধের শাস্তিও অনেক বড় হবে। এখানে শাস্তি বলে দেওয়া হয়েছে যে সে ব্যক্তির মৃত্যুদণ্ড হবে অথবা তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তো যদি যাবজ্জীবন কারাদণ্ড দেয় তার সাথে তাকে অর্থদণ্ডও দেওয়া হবে। এখানে আমাদের 1971 সালের আগে আমাদের এই বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের একটি অংশ। তো তখন পাকিস্তান ছিল স্বাধীন রাষ্ট্র। তো পাকিস্তান স্বাধীন রাষ্ট্র থাকা অবস্থায় বাংলাদেশের মানুষ যখন পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, তখন তা ছিল পাকিস্তান রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ। সেই হুমকির পরিণতিতে যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করায় বাংলাদেশের জন্ম হয় এবং বাংলাদেশ হয় স্বাধীন রাষ্ট্র। কিন্তু বাংলাদেশ যুদ্ধ জয় করার আগে যখন পাকিস্তানের অংশ ছিল, তখন পাকিস্তানের জন্য এই স্বাধীনতা ঘোষণা করাটা ছিল রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। যারা বিদ্রোহ ঘোষণা করেছে তারা যদি যুদ্ধ করে জয়লাভ করতে পারে তাহলে তারা স্বাধীন রাষ্ট্র পেয়ে যায়। আর যদি এমন হয় যে তারা যুদ্ধ করে জয়লাভ করতে পারেনি, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে শাস্তি ভোগ করতে হয়। আমাদের বাংলাদেশের মানুষ যারা যুদ্ধ করেছিল, যুদ্ধ ঘোষণা দিয়েছিল, তারা যদি পরাজিত হতো তাহলে পাকিস্তানের শাসকরা আমাদের বাংলাদেশের মানুষকে শাস্তি দিত। যেহেতু আমরা পরাজিত হইনি, আমরা জয়লাভ করেছিলাম এবং বাংলাদেশের জন্ম হয়েছে, আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, সেহেতু পাকিস্তান আমাদেরকে যুদ্ধ ঘোষণার অপরাধে শাস্তি দিতে পারেনি। আচ্ছা, যদি আমি এই ধারায় একটি উদাহরণ দিই তাহলে বিষয়টি আরও সহজ হয়। শামীমা বাংলাদেশের বিরুদ্ধে একটি বিদ্রোহে যোগদান করে। শামীমা এই ধারার অধীনে অপরাধ করেছে। খুব সহজ একটি উদাহরণ। শামীমা বাংলাদেশের বিরুদ্ধে একটি বিদ্রোহে যোগদান করেছে, অর্থাৎ যেই বিদ্রোহ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার স্বরূপ, সেই বিদ্রোহে যদি কোনো ব্যক্তি যোগদান করে তাহলে সে অবশ্যই এই ধারার অধীনে অপরাধী হবে। তো শামীমা যেহেতু এরকম একটি বিদ্রোহে অংশগ্রহণ করেছে, শামীমা এই অপরাধে অপরাধী হয়েছে। তারপর ধারা 121-এর ক উপধারায় বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র। আচ্ছা, আমরা এইমাত্র 121 ধারায় পড়লাম যে যুদ্ধ ঘোষণা কিংবা যুদ্ধ ঘোষণা উদ্যোগ কিংবা যুদ্ধ ঘোষণার সহায়তার সাথে যদি কেউ জড়িত হয় তাহলে তার কি হবে সেটা আমরা পড়েছি। আর 121-এর ক উপধারায় বলা হয়েছে যে এই কার্যগুলো করার জন্য কেউ যদি ষড়যন্ত্র করে সেক্ষেত্রে কি হবে। কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে কিংবা বাইরে থাকা অবস্থায় 121 ধারা মোতাবেক অপরাধসমূহের যে কোনো একটি অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করলে তবে এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ড হবে। বিষয়টি অত্যন্ত পরিষ্কার যে 121 ধারায় যে কাজটি অপরাধ হিসেবে ধরা হয়েছে, সেই কাজটি যদি করার জন্য কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে তাহলে এটিও একটি বড় ধরনের অপরাধ এবং এই অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে। শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনধিক 10 বছর কারাদণ্ড, অর্থাৎ ম্যাক্সিমাম 10 বছর, 10 বছরের বেশি নয়। তো 10 বছরের কারাদণ্ড যদি দেওয়া হয় তার সাথে অর্থদণ্ড দেওয়া হবে। তারপর 122 ধারায় বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র সংগ্রহ। আচ্ছা, বিষয়টি খুব সহজ, টাইটেল পড়লেই বিষয়টি বোঝা যায় যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ করতে চায়, যদি তার মনের মধ্যে এরকম কোনো উদ্দেশ্য থাকে যে আমি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করব, তাহলে সেই উদ্দেশ্য মাথায় রেখে কেউ যদি অস্ত্র সংগ্রহ করে এবং সংগ্রহ করে নিজের কাছে রাখে যে এখনও যুদ্ধ লাগাইনি, যখন যুদ্ধ লাগাবো তখন অস্ত্রগুলো কাজে লাগবে, এখন আমি অস্ত্রগুলো আমার সংগ্রহে রেখে দিই, যদি এরকমটি কেউ করে
তাহলে সেই ক্ষেত্রে এটিও একটি বড় ধরনের অপরাধ এবং এই অপরাধের শাস্তি রয়েছে। শাস্তি হবে তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনধিক 10 বছর কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ড। তারপর 124-এর ক উপধারায় বলা হয়েছে রাষ্ট্রদ্রোহ সম্পর্কে। কোনো ব্যক্তির কোনো মৌখিক বক্তব্য লিখন বা কোনো চিহ্নের মাধ্যমে বা দৃশ্যমান প্রতীকের মাধ্যমে আইনানুগ সরকারের বিরুদ্ধে কোনো বিদ্বেষ প্রকাশ করলে বা বিদ্বেষ প্রকাশের চেষ্টা করলে তা রাষ্ট্রদ্রোহ বলে গণ্য হবে এবং এর শাস্তি হবে। আচ্ছা, এখন আমরা আগে বুঝে নিই যে এখানে বিষয়টি কি বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি মৌখিক বক্তব্য লিখন বা কোনো চিহ্নের মাধ্যমে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মৌখিকভাবে এমন কিছু বলে যা আইনানুগ সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করে, অথবা যদি এমন কিছু লিখে কোথাও, সেটি পত্রিকায় হতে পারে, বইয়ে হতে পারে, দেয়ালে হতে পারে, যে কোনো স্থানে হতে পারে, যেটি লেখা হয়েছে সেই লেখার মাধ্যমে আইনানুগ সরকারের প্রতি বিদ্বেষ প্রকাশ করছে। সুতরাং এরকম যদি কোনো লেখা হয় অথবা যদি কোনো চিহ্নের মাধ্যমে, অর্থাৎ আমি কিছু লিখলাম না বা কোনো মৌখিকভাবে বক্তব্য দিলাম না, কিন্তু আমি কিছু অঙ্কন করলাম, অর্থাৎ এমন কিছু চিহ্ন আমি তৈরি করলাম, এমন কিছু আমি আঁকলাম যেই চিহ্নটি দেখলে পরিষ্কার বোঝা যায় যা সরকারের প্রতি বিদ্বেষমূলক, যদি এরকম কোনো কিছু তৈরি করা হয়, মৌখিক বক্তব্য অথবা লিখন অথবা চিহ্ন অথবা দৃশ্যমান প্রতীক, তো এগুলোর মাধ্যমে যদি কোনোভাবে আইনানুগ সরকারের প্রতি বিদ্বেষ প্রকাশ করে, অর্থাৎ যেই সরকার আইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে, সেই সরকারের প্রতি যদি বিদ্বেষ প্রকাশ করা হয় অথবা বিদ্বেষ প্রকাশ করার চেষ্টা করা হয়, তাহলে তা পরিষ্কারভাবে রাষ্ট্রদ্রোহ বলে গণ্য হবে এবং এটি কোনো সাধারণ অপরাধ নয়, এটিও অনেক বড় একটি অপরাধ এবং এর শাস্তিও হবে অনেক বড়। আমরা অনেক সময় দেখি, ফেসবুকে দেখে থাকি যে আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে তাকে ব্যঙ্গ করে অনেক সময় ছবি পোস্ট করা হয়, অনেক কিছু লেখা হয়, বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক কিছু চিহ্নের মাধ্যমে বা সাংকেতিক ভাষায় অনেক কিছু ফেসবুকে পোস্ট করা হয়, যেটি পরিষ্কারভাবে বর্তমান সরকারের প্রতি বিদ্বেষ প্রকাশ করে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে যারা এই ধরনের কিছু প্রকাশ করেছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করে তাদেরকে ধরে এবং তাদেরকে সাজা প্রদান করে। তো এই বিষয়টি এখানে বলা হয়েছে যে এরকম যদি কেউ করে তাহলে তার অবশ্যই অনেক বড় অপরাধ হবে এবং এই অপরাধের শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা এমন যে কোনো স্বল্প কারাদণ্ডে দণ্ডিত হবে, যার সাথে জরিমানা দণ্ড যোগ করা যাবে, এবং এমন 3 বছর মেয়াদী কারাদণ্ডে দণ্ডিত হবে যার সাথে জরিমানা দণ্ড যোগ করা যাবে অথবা জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। আমরা শাস্তিটি যদি একটু ভালো করে বুঝি আমাদের জন্য সহজ হয়। এখানে প্রথমত বলা হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড, এটি হতেও পারে নাও হতে পারে, অথবা স্বল্প কোনো মেয়াদে কারাদণ্ড হতে পারে, আবার এমন কারাদণ্ড হতে পারে যার সাথে জরিমানা দণ্ড যোগ করা যাবে, অথবা এমন কারাদণ্ড হতে পারে যা 3 বছর মেয়াদী এবং এর সাথে জরিমানা দণ্ড যোগ করা যাবে, অথবা শুধু জরিমানা দণ্ডেও দণ্ডিত করা যাবে। আচ্ছা, এখন আমরা দেখব ধারা 141-এ কি বলা হয়েছে। বেআইনি সমাবেশ, 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ বলে অভিহিত হবে যদি উক্ত সমাবেশ গঠনকারী ব্যক্তিগণের সাধারণ উদ্দেশ্য নিম্নরূপ হয়। আচ্ছা, অর্থাৎ খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে নিচের যেই পয়েন্টগুলো আমি দিয়েছি এই পয়েন্টগুলি যদি 5 বা ততোধিক ব্যক্তির উদ্দেশ্য হয় তাহলে সেই 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে আমরা বেআইনি সমাবেশ বলতে পারবো। তো এখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারীকে ক্ষমতা প্রয়োগে ভীতি প্রদর্শন, আইন বাস্তবায়নে বাধা প্রদান, অপরাধজনক অনধিকার প্রবেশ, অপরাধজনক বল প্রয়োগ, যা করতে বাধ্য নয় তা করাতে বাধ্য করা। এই বিষয়গুলো আমি আর একটু ভালো করে বুঝিয়ে বলি। প্রথমটিতে বলা হয়েছে সরকারি কর্মচারীকে ক্ষমতা প্রয়োগে ভীতি প্রদর্শন করা, অর্থাৎ যদি অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে অথবা অপরাধমূলক বল প্রয়োগের ভান করার মাধ্যমে যদি কোনো সরকারি কর্মচারীকে
ভীতি প্রদর্শন করা হয় যেন সে তার ক্ষমতা প্রয়োগ না করে। অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি মিলে যদি কোনো সরকারি কর্মচারীকে অপরাধজনক বল প্রয়োগের মাধ্যমে ভীতি প্রদর্শন করে অথবা বল প্রয়োগের ভান করার মাধ্যমে ভীতি প্রদর্শন করে যে তুমি ক্ষমতা প্রয়োগ করতে পারবে না, ক্ষমতা প্রয়োগ করলে তোমাকে এটি করা হবে ওটি করা হবে, যদি এরকমটি করা হয় তাহলে এই 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ হবে বেআইনি। তারপরটা হচ্ছে আইন বাস্তবায়নে বাধা প্রদান। অর্থাৎ যারা আইন বাস্তবায়ন করার অনুমতিপ্রাপ্ত তারা আইন বাস্তবায়ন করবে, এটি স্বাভাবিক। তো তারা আইন বাস্তবায়ন করতে চায়, কিন্তু যদি তাদেরকে বাধাগ্রস্ত করে 5 বা ততোধিক ব্যক্তি বা আইনটি বাস্তবায়ন করো তাহলে তোমাকে এরকমভাবে ক্ষতি করা হবে, যদি এই ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয় তাহলে এই ব্যক্তিদের সমাবেশকে বেআইনি বলা যাবে। তারপর একটি হচ্ছে অপরাধজনক অনধিকার প্রবেশ। আচ্ছা, এখন যেখানে 5 বা ততোধিক ব্যক্তির প্রবেশ করার অধিকার নাই সেখানে যদি তারা গায়ের জোরে অথবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে যদি সেখানে প্রবেশ করে ঢুকে পড়ে তাহলে এতটুকুই যথেষ্ট যে তাদের সমাবেশ বেআইনি। তারপরের পয়েন্টটি হচ্ছে অপরাধজনক বল প্রয়োগ। এখন যদি 5 বা ততোধিক ব্যক্তি তাদের কোনো উদ্দেশ্য সাধন করার জন্য অপরাধজনক বল প্রয়োগ করে, যেই বল প্রয়োগ তাদের করা উচিত নয় কিন্তু তারা অপরাধজনকভাবে তা করছে, তাহলে এই 5 ব্যক্তির সমাবেশ হবে বেআইনি সমাবেশ। শেষের পয়েন্টটিতে বলা হয়েছে যা করতে বাধ্য নয় তা করাতে বাধ্য করা। অর্থাৎ যে ব্যক্তি যা করতে চায় না বা যে ব্যক্তির যেটি করা উচিত নয়, অপরাধজনক বল প্রয়োগের মাধ্যমে বা কোনো ভীতি প্রদর্শনের মাধ্যমে অথবা ভীতি প্রদর্শনের ভান করার মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে তা করতে বাধ্য করা হয় তাহলে সেই সমাবেশকে আমরা বলতে পারবো বেআইনি সমাবেশ। আমি 2টি উদাহরণ দিয়েছি, এই 2টি উদাহরণ নিয়ে আলোচনা করলে বিষয়টি আরও পরিষ্কার হবে। প্রথমে বলা হয়েছে যেখানে আসামিকে দেওয়ানি আদালত কর্তৃক জমিতে দখল দেওয়া হয়েছে সেখানে আসামি ফসল ফলাতে ও ভোগ করতে অধিকারী, তার দখল বহাল রাখার জন্য কোনো সমাবেশ ঘটালে তা অবৈধ হবে না। এটি একটি মোকদ্দমার সিদ্ধান্ত। এখানে বলা হয়েছে যে কখন 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে আমরা বেআইনি বলতে পারবো না। আমরা উপরে পড়েছি যে 5টি উদ্দেশ্য যদি 5 বা ততোধিক ব্যক্তি থাকে তাহলে তাদের ওই সমাবেশকে বলা যাবে বেআইনি সমাবেশ। কিন্তু এইখানে বলা হয়েছে যে আদালত কর্তৃক, দেওয়ানি আদালত কর্তৃক আসামিকে জমিতে দখল দেওয়া হয়েছে, সুতরাং ওই জমি সে দখল করবে, দখলে রাখবে এবং সেখানে ফসল ফলাবে, ভোগ করবে। সুতরাং এই জমি দখলে রাখার জন্য সে যদি 5 বা ততোধিক ব্যক্তিকে সমাবেশ করে তাহলে সেটি কোনো দোষের হবে না বা অবৈধ হবে না, কারণ যেই ব্যক্তিদেরকে সে এখানে এনেছে বা সমাবেশ ঘটিয়েছে তাদের উদ্দেশ্যের মধ্যে এই 5টি পয়েন্টের একটিও পড়ছে না, সুতরাং এই ব্যক্তিদের সমাবেশ অবৈধ হবে না। পরের উদাহরণে বলা হয়েছে যে 15 জন ব্যক্তি মিলে পরিকল্পনা করলো যে তারা সবাই মিলে শামীমার বাড়িতে ঢুকবে এবং শামীমাকে তার বাড়ি থেকে দখলচ্যুত করবে। তারা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যখন শামীমার বাড়ির সামনে একত্রিত হবে তখনই তারা সকলে এই ধারার অধীনে অপরাধী হবে। তারা যদি শামীমার বাড়িতে প্রবেশ না করে চলেও যায় তাও তারা অপরাধী হবে। আচ্ছা, এই উদাহরণটি খুব ভালো একটি উদাহরণ এবং খুব সহজ। সেটি হচ্ছে যে 15 জন ব্যক্তি মিলে, অর্থাৎ 5 বা ততোধিক বলা হয়েছে, এখানে 15 জন অর্থাৎ 5 জনের বেশি রয়েছে। তো 15 জন ব্যক্তি মিলে তারা পরিকল্পনা করেছে যে তারা শামীমার বাড়িতে ঢুকবে এবং শামীমাকে বাড়ি থেকে বের করে দিবে এবং বাড়িটি তারা দখল করবে। তো এখানে শামীমার বাড়িতে তারা ঢুকবে, এটি হচ্ছে একটি অপরাধ যাকে আমরা বলবো অনধিকার প্রবেশ। তো অনধিকার প্রবেশ করলে তা বেআইনি সমাবেশের উদ্দেশ্যের মধ্যে পড়ে। আবার তারা শামীমাকে বাড়ি থেকে বের করে দিবে, অর্থাৎ তারা বল প্রয়োগ করবে। তো বল প্রয়োগ যদি করে তাহলে এই পয়েন্টটিও বেআইনি সমাবেশের উদ্দেশ্যের মধ্যে পড়ছে। সুতরাং তারা যেই 2টি উদ্দেশ্যকে সামনে রেখে তারা পরিকল্পনা করেছে, এই 2টি উদ্দেশ্যের কারণে তাদের সমাবেশ অবৈধ হবে, তাদের সমাবেশকে বলা যাবে অবৈধ সমাবেশ। এখন যদি এমন হয় যে তারা শামীমার বাড়ির সামনে গিয়ে অবস্থান করলো কিন্তু তারা শামীমার বাড়ির ভিতরে প্রবেশও করলো না বা শামীমাকে বাড়ি থেকে বের করে দিল না, তারা চলে গেল, সেক্ষেত্রেও তাদের সেই সমাবেশ হবে অবৈধ সমাবেশ, কারণ তারা একটি উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছিল
যে উদ্দেশ্য নিয়ে তারা সেখানে গিয়েছিল সেই উদ্দেশ্যটি অবৈধ সমাবেশের উদ্দেশ্যের মধ্যে পড়ে।